কবর খুঁড়ে বের করতে হবে ১০০ বছর পুরনো অভিশপ্ত লাশ। কিন্তু এই লাশ বের করতেই বেরিয়ে আসবে একের পর এক অলৌকিক রহস্য। কিন্তু কী কারণে লাশটাকে বের করতে হবে? অজানা এক কারণে পরিবারে একে একে নির্বংশ হয়ে যাচ্ছে। এর পিছে রয়েছে বড় এক অভিশাপ। এই অভিশাপ কাটাতে বের করতে হবে ১০০ বছর পুরনো লাশটাকে। তো কথা বলছি ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এক হাড় হিম করা কোরিয়ান হরর মুভি এক্সিউমা। মুভিটাকে বছরের সেরা মুভির মধ্যে একটা বলা হয়, যেটা ঝড় তুলে দেয় পুরো বক্স অফিসে। তেমনই এক মাস্টারপিস আত্মা কাঁপানো মুভি নিয়ে চলে আসলাম। তো হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম ভয়েস অফ সিনেমাতে। এক্সিউমার অর্থ হলো কবর থেকে কোনো লাশকে তুলে অন্য কোথাও কবর দিলে সেটাকে এক্সিউমা বলে, অর্থাৎ কবরের লাশকে প্রতিস্থাপন করা। মুভি শুরু হয়, দেখা যায় প্লেনে বঙ্গিল আর লিহারিমকে। কোরিয়া থেকে লস অ্যাঞ্জেলেসে যাচ্ছে। আত্মা প্রেতাত্মা তাড়ানোই হলো তাদের পেশা, অর্থাৎ যেটাকে ওঝা বা সামান বলে। হারিম হচ্ছে বঙ্গিলের সিনিয়র এবং বঙ্গিল তার সহকারী। লস অ্যাঞ্জেলেসে পার্ক জিওন নামে এক রিয়েল অ্যাসিস্টের বড় এক ব্যবসায়ী তাদেরকে এক বিশেষ কারণে ডেকে নিয়ে আসছে। তাদেরকে সোজা নিয়ে আসে হসপিটালে আমরা একটা বাচ্চাকে দেখতে পাই। পার্কের এই নবজাতক বাচ্চাটা জন্মের পর থেকেই আইসিইউতে। ওষুধ খাওয়ালে ঘুমিয়ে থাকে, কিন্তু বাচ্চাটা যখন সজাগ থাকে তখন অনাবরত কাঁদতে থাকে। ১ সেকেন্ডের জন্য তার কান্না থামে না। বিশ্বের অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু আজ অবধি কোনো ডাক্তারই বাচ্চাটার কোনো রোগ খুঁজে পায়নি। এজন্যই তাদের ডেকে আনা হয়েছে। তারা কিছু রিচুয়াল করলে জানতে পারে আসল রহস্য কী। হারিম জানায় এই বাচ্চাটির উপরে বড় একটা অভিশাপ রয়েছে। বহুযুগ আগে পার্কের মৃত্যু দাদার অভিশাপ ভর করেছে এই বাচ্চাটির উপরে। এটার ব্যাপারে বিস্তারিত জানতে তাদেরকে ডেকে নিয়ে আসা হয় বাচ্চাটির বাবা পার্কের বাড়িতে। পার্ক এই সম্পর্কে তাদের বিস্তারিত বলতে থাকে। সে বলে, একদিন আমার ভাই মেন্টাল হসপিটালে আত্মহত্যা করে। এরপর বুঝতে পারলাম যে আমাকেও আমার নবজাতক সন্তানকে শিকার বানাবে। যখনই চোখ বুঝি তাদের চিৎকার চেঁচামি শুনতে পাই। মনে হয় এই বুঝি আমার দম বন্ধ হয়ে আসছে। হারিম অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলে, প্রথমে এটাকে বংশগত রোগ বলে মনে করেছিলাম, কিন্তু এই বাসায় আসার পর একটা অশুভ ছায়া দেখতে পেয়েছি আমি। এই অশুভ ছায়াটা আপনার মৃত্যু দাদার রক্তে বইছে, মানে আপনাদের পরিবারে আপনার মৃত্যু দাদার অভিশাপ রয়েছে। সাধারণভাবে বললে এটাকে কবরের অভিশাপ বলা হয়, মানে আপনার মৃত্যু দাদা কোনো কারণে কবরের ভেতরে কষ্ট পাচ্ছে, আর কবর খুঁড়ে তাকে অন্য কোথাও কবর দিতে হবে। তাহলে হয়তো এই সমস্যার সমাধান হতে পারে। পার্ক বলে, তাহলে আমি কি করতে পারি এখন? কারণ পার্কের পরিবার একসময় কোরিয়াতে থাকতো, পরবর্তীতে তারা আমেরিকায় শিফট হয়ে যায়। সুতরাং তার দাদার কবর রয়েছে কোরিয়ায়। হারিম জানায় আপনাকে কিছু অর্থ খরচ করতে হবে। আমি আমার বিশেষজ্ঞ দল নিয়ে কোরিয়া যাব। পরবর্তীতে দেখানো হয় কবর প্রতিস্থাপন করা দুজন বিশেষজ্ঞ, সান ডিওক আর তার সহকর্মী ইয়াং জিউন, যাদেরকে ফেন্সুইক এক্সপার্ট বলা হয়। এখানে একটু বলি, এই ফেন্সুইক বিদ্যাটা কোরিয়ায় বেশ প্রচলিত। এই কাজগুলো হচ্ছে কোনো কবর খুঁড়ে লাশকে অন্য জায়গায় স্থাপন করা, যাতে কবরে থাকা লাশগুলো কষ্ট না পায়। এটাই হলো তাদের কাজ। সান ডিওক আর ইয়াং জিউন অনেক বছর ধরে এই কাজের সাথে জড়িত। হারিম আর বঙ্গিল তাদের সাথে দেখা করতে চলে যায় তাদের এই রেস্টুরেন্টে। হারিম আর সান ডিওকের পরিচয় অনেক বছর আগে থেকেই। হারিম সবকিছু ডিটেলসে সান ডিওককে খুলে বলে। সে বলে, আমেরিকায় পার্ক জিওন নামের এক ব্যবসায়ীর পরিবার অনেক বড় এক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। সমস্যার সমাধান করতে আমাকে আমেরিকায় ডেকে নিয়ে যাওয়া হয়। ওখানে গিয়ে জানতে পারি তার ১০০ বছর আগে মৃত্যুবরণ করা দাদার অভিশাপ ভর করেছে তার পুরো পরিবারের উপরে। এই অভিশাপের সম্ভবত কারণ হলো তার দাদাকে নিয়ম মেনে কবর দেওয়া হয়নি, আর তাকে কবর দিয়ে তার পুরো পরিবার চলে যায় আমেরিকায়, যার ফলে কবর দেওয়ার পর অনেক নীতি পালন করা হয়নি, যেটা তাদের ধর্মে করা উচিত। তো এইসব কারণে তার মৃত দাদার আত্মা ক্ষিপ্ত হয়ে পুরো পরিবারের উপরে অভিশাপ ছড়িয়ে দিয়েছে। তবে এই অভিশাপ কাটানোর একটা উপায় আছে, সেটা হলো তার দাদার লাশ কবর থেকে বের করে সব নিয়ম কানুন মেনে পুনরায় আবার তাকে কবর দিতে হবে। তবে তার বাড়ির অন্যেরা এসবে বিশ্বাস করে না। তাকে বলে, তুমি কিভাবে এসব কুসংস্কারে বিশ্বাস করো? পার্ক বলে, আমি বাড়ির প্রধান, তো আমি যা সিদ্ধান্ত নেব সেটাই সবাইকে মেনে নিতে হবে। পার্কের সিদ্ধান্ত এই কাজ কদিনের মধ্যেই সেরে ফেলবে, তাই সে চলে আসতে বলে সবাইকে। পার্ক সান ডিওকে কিছু শর্ত দেয়। সে বলে, এই কবর খোঁড়ার ব্যাপারটা সম্পূর্ণ গোপন থাকবে। সরকার, মিডিয়া, প্রেস এরা জানি ভুলেও এ ব্যাপারে জানতে না পারে। আর দ্বিতীয়ত, লাশ কবর থেকে বের করে সব নিয়ম মেনে লাশ কফিন সহ পুড়িয়ে ফেলা হবে। ডিওক শর্তগুলোতে দ্বিমত জানালেও সে পার্কের সাথে আর কথায় জড়ায় না। এরপর ডিওক, হারিম, পার্কটা মিলে রওনা দেয় গাংইয়ন শহরের উদ্দেশ্যে, যেখানে রয়েছে পার্কের দাদার ১০০ বছর পুরনো কবর। ওখানে পৌঁছালে সবাই চমকে যায়, কারণ জায়গাটা রয়েছে জাপান ও কোরিয়ার বর্ডারের কাছাকাছি এক নির্ঝুম জঙ্গলের মাঝে। জায়গাটা দেখে সবাই অবাকই হয়েছে, কারণ এত ধনী এক ব্যক্তির কবর এরকম পরিত্যক্ত এক জঙ্গলের মধ্যে কী কারণে সেটা কেউই বুঝে উঠতে পারছিল না। ডিওক একটু সন্দেহ করতে থাকে বিষয়গুলো।
জঙ্গলের পরিবেশটা কেমন জানি একটু থমথমে, চারদিকে শিয়াল ছোটাছুটি করছে। কিন্তু আরও অবাক করা বিষয় হলো পার্কের দাদার কবরের উপরে বসানো রয়েছে একটা পাথর, যেটায় তার নাম কিংবা মৃত্যুর তারিখও লেখা নেই। ডিওকের মনে এখনও সন্দেহ জেগে রয়েছে। সে পার্কের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনার দাদার কবরের জায়গাটা কে খুঁজে বের করেছে? পার্ক জানায় তার দাদা একজন জেনারেল অফিসার ছিলেন, তাই মৃত্যুর পরে তাৎক্ষণিক সময় এক সন্ন্যাসী খুঁজে বের করে এই জায়গাটা। ডিওক জিজ্ঞেস করে সন্ন্যাসীর নাম কি ছিল? পার্ক বলে, শুনেছি তার নাম গি সুনে। ডিওক জিজ্ঞেস করে, শুনেছি আপনার দাদা অনেক বড় একজন ব্যক্তি, তাহলে তার কবর এরকম সাদামাটাভাবে কেন দেওয়া হয়েছে? পার্ক বলে, ওই সময় কোরিয়ায় কবর চুরির বেশ প্রচলিত ছিল, তাই যত সম্ভব মানুষের চোখের আড়ালে এরকম সাদামাটাভাবে এক নির্ঝুম জায়গায় তাকে কবর দেওয়া হয়েছে। কিছুক্ষণ কবরটার দিকে তাকিয়ে ডিওক একটু ভয় পেয়ে যায়। পার্কে জানায় তার পক্ষে এই কবর স্থাপন করা সম্ভব না। এই বলেই সে ওখান থেকে চলে আসে। সবাই তাকে জিজ্ঞেস করে কেন সে এই কবর স্থাপন করতে চায় না, এর বিনিময়ে পার্ক অনেক বড় অর্থ দিচ্ছে, তাহলে কি কারণে এই কাজ করবে না? ডিওক তখন বলে, আমি 40 বছর ধরে এই কাজ করছি, কিন্তু আজ পর্যন্ত এরকম অভিশপ্ত জায়গা দেখিনি। এই জায়গাটা অনেক অশুভ একটা জায়গা, খুবই বিপজ্জনক। তার উপরে মৃত্যু মানুষের কবর খুঁড়ে স্থাপন করা চারটেখানি কথা না, ভুল করে যদি অন্য কিছু স্পর্শ করে ফেলি তাহলে অনেক বড় বিপদ ডেকে আনা হবে। এখানকার স্থানীয় মানুষরা বিপদে তো পড়বেই, সঙ্গে আমরা অনেক বড় বিপদে পড়তে পারি। আর হারিম, তুমি শিয়ালগুলো তো দেখেছো, কবরের আশেপাশে শিয়ালের ঘোরাঘুরি, এটা মোটেও ভালো কোনো লক্ষণ না। এখানে একটা জিনিস বলি, জাপানিজরা শিয়ালকে কিটসুন বলে। তাদের ম্যাথোলজি অনুযায়ী তারা শিয়ালকে মানুষের রক্ষক হিসেবে মানে, কিন্তু এক গল্পে বলা আছে যে এরকম রূপধারী কিটসুন এক মেয়ের সাথে প্রেম করে পরে বিয়ে করে তার সাথে প্রতারণা করে, যার ফলে কিছু কিটসুনদের ডেভিল বা দানব বলে। মুভিতে কিটসুন বা শিয়ালের রেফারেন্স কেন দেওয়া হয়েছে এটার একটা কারণ আছে, সেটা আস্তে আস্তে বুঝতে পারবে। রাতে পার্ক তার হোটেলে ডিওক আর হারিমকে ডাকে। তাদের জানায় এর আগেও তার দুটো সন্তান হয়েছিল, কিন্তু সেই দুটো বাচ্চা কোনো এক অজানা কারণে মায়ের গর্ভে থাকা অবস্থায় মারা যায়। অনেক কষ্টসাধ্যের পর একটা ছেলে সন্তান জন্মায় তাদের। পার্ক তাদের কাছে রিকোয়েস্ট করে যেভাবেই হোক না কেন তার ছেলেকে যেন তারা বাঁচায়। ডিওক দেখে পার্কের একটা হাত কাঁপছে, তখন সে জিজ্ঞেস করে, মিস্টার পার্ক জিয়ং, আপনি কি আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছেন? আপনার দাদার কবরের পাথরের উপরে আমি একটা অদ্ভুত নাম্বার দেখেছি, এটা কোনো স্বাভাবিক নাম্বার না, এটা অক্ষাংশ কিংবা দ্রাঘিমাংশকে বোঝাচ্ছে। কোনো কিছু না জেনে শুনে মৃত্যু মানুষের কবর তুলে আনা হবে বাঘের মুখে হাত দেওয়ার সমান। আমি জানি না গি শুনে সন্ন্যাসী লোকটা কেমন, তবে সে জেনে শুনেই এই সমস্ত কাজ করেছে, তার কোনো একটা উদ্দেশ্য ছিল এর পিছনে, আপনার দাদার কবর এই স্থানে দেওয়া। তখন বাচ্চাটার কথা চিন্তা করে হারিম বলে, আমরা মন্দ প্রতিস্থাপন করতে পারি। মন্দ প্রতিস্থাপন অর্থাৎ ইভেল রিপ্লেসিং এর কাজ। একই সময় দেবতাদের জন্য কিছু রিচুয়াল পড়া এবং কবর প্রতিস্থাপন করার কাজ একই সময় করা, যাতে নেগেটিভ শক্তি আর পজিটিভ শক্তির সময়টা বজায় থাকে। ডিওক প্রথমে রাজি না থাকলেও হারিম বলে, বাচ্চাটার কথা চিন্তা করে এই কাজটা করুন। অশুভ শক্তি তাড়ানোর জন্য তাদের প্রয়োজন 5টা মৃত শূকর এবং 5 জন মানুষ যাদের জন্মসাল আর শূকরের জন্মসাল একই বছরে। শূকরের রক্ত মাখিয়ে এই 5 জনকে কবরের মধ্যে নামিয়ে দেওয়া হবে। এরপর মাটি থেকে বেরিয়ে আসা অশুভ শক্তিকে শূকরের মধ্যে পাঠাতে হবে, আর শকুনের মধ্যে যে এই শক্তি পাঠাবে সে হচ্ছে হারিম। পার্কের ফুপি এই কাজে দ্বিমত জানালেও রিচুয়াল দেখতে সে ঠিকই চলে আসে। এরপর শুরু হয়ে যায় রিচুয়ালের কাজ। হারিম তাদের ধর্মীয় কায়দায় মন্ত্র পড়ে ডান্স শুরু করে দেয়। নিজের মুখে কালি মাখিয়ে ওই মৃত শূকরগুলোর গায়ে ছুরি দিয়ে এক একটা আঘাত বসাচ্ছিল। আরেকদিকে ওই 5 জন মিলে কবর খোঁড়ার কাজ শুরু করে। কবর খোঁড়ার আগে তারা পার্ককে দিয়ে কবরে 3টা বাড়ি দেওয়ায়। অনেক গভীরে কবর খোঁড়ার পর অবশেষে তারা পেয়ে যায় কফিন। বিভিন্ন নকশা করা অনেক দামি একটা কফিনে রাখা হয়েছে তার দাদাকে। এই কফিনে একসময় রাজাদের রাখা হতো। তারা আস্তে আস্তে কফিনটাকে উপরে উঠিয়ে গাড়িতে তুলে নেয়। কফিনটা লস অ্যাঞ্জেলেসে নিয়ে যাওয়া হবে কবর দেওয়ার জন্য। ওই 5 জনের মধ্যে একজন লোক কবরের মাটি ঠিক করার সময় মাটি থেকে বেরিয়ে আসে অদ্ভুত রকমের একটা সাপ, যে সাপটার কোনো মাথা ছিল না। লোকটা সাপটাকে মেরে ফেলতেই হঠাৎই এক পলকের জন্য একটা মহিলার মাথা বেরিয়ে আসে, আর সেটা চিৎকার করে ওঠে, যেটার আওয়াজ চলে যায় জঙ্গলের চারিদিকে। এই মহিলাটার চিৎকারের সঙ্গে হঠাৎই আকাশে কালো মেঘ ছড়িয়ে পড়ে, একদম হাওয়া বয়ে আসছে। ওই সময় শুরু হয়ে যায় তুমুল বৃষ্টিপাত। তখনই গাড়ি থামিয়ে ডিওক পার্কের কাছে গিয়ে বলে, মিস্টার পার্ক, এই বৃষ্টি ভালো ইঙ্গিত দিচ্ছে না। এই বৃষ্টির মধ্যে কবর পুরানো সম্ভব না। আপনি হয়তো এটাকে কুসংস্কার ভাবতে পারেন, কিন্তু না, এরকম বৃষ্টির দিনে কাউকে কবর দিলে মৃত ব্যক্তির আত্মা স্বর্গে যায় না। ডিওক জানায় আপাতত তারা লাশটা গোপনে এক হসপিটালের মর্গে রাখবে। বৃষ্টি থামলেই লাশটা পুড়িয়ে ফেলা হবে। মর্গের কেয়ারটেকারকে তারা কিছু টাকা দিয়ে লাশটা গোপনে লুকিয়ে রাখতে বলে। ডিওকের মনে এখনো সন্দেহ জেগেছে। এই লাশ সম্পর্কে কিছু তথ্য জানার জন্য পাহাড়ের চূড়ায় বাং বসা মন্দিরের এক লোকের সাথে দেখা করে। ডিওক লোকটাকে গিয়ে শুনে সন্ন্যাসীর ব্যাপারে জিজ্ঞেস করে। লোকটা জানায় এই নামে কোনো সন্ন্যাসী এখানে ছিল না। ডিওক তখন ওই পাহাড় চূড়ার নামবিহীন কবরের ব্যাপারে জিজ্ঞেস করতে লোকটা বলে, হ্যাঁ,
এই কবরের সম্পর্কে সে বেশ কিছু জানে এবং এই কবর সম্পর্কে অনেক গুজবও রয়েছে। শোনা যায় ওটা জোসেন রাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তির কবর, আর লোকেরা বলে ওই কবরের মধ্যে নাকি গুপ্তধন লুকিয়ে আছে। তাই ওই সময় কবর চুরির ঘটনা বেশ প্রচলিত ছিল কোরিয়ায়। চোররা অনেকবার চেষ্টা করেছিল এই কবরটা চুরি করার, তাই সেখানে একাধিক মাটি কাটার জিনিসও পাওয়া যায়, কিন্তু আজ অব্দি চোরগুলোকে কোনোদিন খুঁজে পাওয়া যায়। ডিওক জিজ্ঞেস করে চুরি করতে না পারার কারণ। লোকটা জানায় হয়তো এমন কোনো শক্তি আছে যেটা কবরটাকে সবসময় পাহারা দেয়। আরেকদিকে দেখা যায় মর্গের কেয়ারটেকার কফিনটা খুলে দেখার চেষ্টা করছিল। ঠিক তখনই হারিমের নাক থেকে রক্ত পড়ে সে অজ্ঞান হয়ে যায়। ডিওক সঙ্গে সঙ্গে চলে যায় হসপিটালে হারিমকে দেখতে। হারিম বলে ওই কফিন থেকে কিছু একটা বের হয়েছে, কোনো একটা অশুভ শক্তি। তখনই ডিওকের চোখে মুখে একটা চিন্তার ভাঁজ পড়ে যায়। সেদিন রাতে পার্কের বাবা জানালার দিকে তাকিয়ে একা বসেছিল। হঠাৎই জানালার ওপাশ থেকে এক শান্ত গলায় বলে ওঠে, জংসন, আমার লক্ষ্মী ছেলে, তোর বাবার জন্য জানালাটা খুলে দে। পার্কের বাবা জানালাটা খুলে দিতেই একদম ঠান্ডা বাতাস বয়ে আসছে। তখনই দেখা যায় পেছনে দাঁড়িয়ে আছে পার্কের দাদার আত্মা। ক্ষণক্ষণে আওয়াজে বলে, আমার অনেক খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দে না রে, তোরা তো দেখছি বেশ ভালোই আছিস। কথাটা বলেই পার্কের বাবা মাকে গলা টিপে মেরে ফেলে। এই সব কিছু আন্দাজা করে হারিম ডিওককে ফোন করে জানায় পার্কের পরিবার মারাত্মক বিপদের মধ্যে আছে। পার্কের দাদার আত্মা পাগলের মতো ছুটাছুটি করছে, সে তার বংশধরদের খুঁজে খুঁজে মেরে ফেলবে। এই মুহূর্তে পার্ক অনেক বড় বিপদে আছে, কারণ পার্কের দাদা শত বছর ধরে কবরে শুয়ে কান্না করছিল, কেউ তার কান্না শোনেনি এবং তার আত্মার শান্তি কামনাও তার পরিবারের মধ্যে কেউ করেনি। সে এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। আমাদের পার্ককে এখনই বাঁচাতে হবে। হারিম আর বঙ্গলিরা মিলে পার্কের দাদার আত্মাকে শান্ত করার জন্য কিছু রিচুয়াল করতে থাকে। অন্যদিকে ডিওক ফোন করে পার্ককে জানায়, আপনি ঠিক আছেন তো? এখানে একটা সমস্যা হয়ে গেছে, আমি আপনার হোটেলের দিকে আসছি। আমি যতক্ষণ না পর্যন্ত আসবো ততক্ষণ আপনার দরজায় কেউ নক করলে দরজা ভুলেও খুলবেন না। তখনই হঠাৎ দরজায় নক করার আওয়াজ আসলো। ওপাশ থেকে ডিওকের কণ্ঠের সুরে সে জোরে জোরে দরজা ধাক্কাচ্ছিল আর বলছে, মিস্টার পার্ক, দরজাটা খুলুন। ভয়ে থাকা পার্ক কলের ভেতরে থাকা ডিওককে বলে, ডিওক সাহেব, আপনি কি দরজা ধাক্কাচ্ছেন? ফোনের ওপাশ থেকে ডিওক বলে, না 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 না, ভুলেও দরজা খুলবেন না, ওটা আমি না। আপনার দাদার কফিন খোলার পর অনেক অলৌকিক ঘটনা ঘটছে। যাই হোক, কোনো অবস্থাতেই দরজা খুলবেন না, আমার আসা পর্যন্ত অপেক্ষা করুন। আপাতত বাঁচতে হলে জানালাটা খুলে দিন, আপনার দাদা আপনাকে রক্ষা করবে, আমার কথায় বিশ্বাস রাখুন। পার্ক কোনো কিছু না ভেবে জানালাটা খুলে দেয়, আর তখনই কলে থাকা ডিওকের কণ্ঠের স্বর বদলে যায় তার দাদার কণ্ঠে, আর ফোনের ভেতরে জোরে জোরে হাসতে থাকে। পার্ক বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে, কারণ ফোনের ভেতরে যে ছিল সে ছিল পার্কের দাদার আত্মা, আর ওপাশ থেকে যে দরজা ধাক্কা ছিল সে আসলে ডিওক। আসলে পার্কের ফোনে যখন কলটা আসে তখনই পার্ক পজেসড হয়ে যায় তার দাদার দ্বারা, কারণ আত্মারা বিভিন্ন কৌশলিকভাবে পজেসড করার টেকনিক জানে। দরজা খুলে ভেতরে ঢুকেই ডিওক দেখতে পায় পার্ক টেবিলের উপরে পজেসড হয়ে দাঁড়িয়ে আছে। পার্ককে পজেসড করে তার দাদা ফাঁস করে দেয় তাদের এত ধনী হওয়ার রহস্য, আর সে কী কারণে এত ক্ষিপ্ত তার পরিবারের উপরে। 1884 সালে জাপানি সৈনিকেরা কোরিয়ার সিওল শহরে আক্রমণ করলে কোরিয়ার যে জেনারেল অফিসার ছিলেন পার্কের দাদা, সে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল ওই সময়। শুধুমাত্র টাকার জন্য সে জাপানিদের পক্ষ নিয়ে কোরিয়ার শহরে আক্রমণ চালায়। তো যে ব্যক্তি এত টাকা পয়সা, এত ধন সম্পদ পরিবারের জন্য রাখলো, যার কারণে পরিবার এত বড়লোক হয়, তাকে সম্মান না দিয়ে তার মৃত্যুর পর তাকে কোনো রকম কবর দিয়ে পুরো পরিবার চলে যায় আমেরিকায়, আর এত বছরেও তার কবরটা একবারের জন্য কেউ দেখতে আসেনি। পজিস থাকা অবস্থায় পার্ক একটা ধাঁধা বলে যায়, দ্য ফক্স কাটস অফ দ্য টাইগার ওয়েস্ট। এটা বলার পরেই পার্কের ঘাড় মোটকে তাকে মেরে ফেলে। ডিওক বুঝে যায় যে পার্কের দাদার আত্মা এবার সোজা যাবে পার্কের বাচ্চাকে মারতে। বাচ্চাটাকে বাঁচানোর একমাত্র উপায় হলো কফিনটা এখনই পুড়িয়ে ফেলতে হবে, না হলে বাচ্চা আর পার্কের পরিবারের বাকি সদস্যরা কেউই বাঁচবে না। তখন ডিওক ফোন করে পার্কের ফুপিকে জানায় যে আপনার বাবার কফিনটা এখনই আমাদের পুড়িয়ে ফেলতে হবে, না হলে পার্কের বাচ্চা বাঁচবে না। ওইদিকে দেখা যায় দাদার আত্মা চলে যায় পার্কের বাচ্চাকে মারতে। অবশেষে পার্কের ফুপি রাজি হয়ে গেলে কফিনটা তারা পুড়িয়ে ফেলে, আর পার্কের দাদার আত্মা চিরতরে গায়েব হয়ে যায়। তো আপনারা কি ভাবছেন, কাহিনী এখানেই শেষ? না, কাহিনী এখনও অনেকটা বাকি আছে। পরবর্তী সিনে দেখানো হয় ডিওক জানতে পারে যে কবর খোঁড়ার সেই 5 জনের মধ্যে একজন চাংমিন ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। তাই ডিওক তার সাথে দেখা করতে গেলে চাংমিন জানায় অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু ডাক্তার আমার কোনো রোগ খুঁজে পায়নি।
রাত হলে চিৎকার, কান্নার শব্দ, অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাই ঘুমাতে গেলে। ওই দিন কবর সরানোর কাজ করার পর থেকে আমার সাথে এসব হচ্ছে। ওই দিন আমি একটা অদ্ভুত সাপ দেখতে পেরেছিলাম, সেটাকে আমার মারা উচিত হয়নি। আপনি দয়া করে ওই সাপটাকে খুঁজে ওটা পুড়িয়ে ফেলুন। চাংমিন কান্নায় ভেঙে পড়ে। এখানে জাপানিজ নিউরোনা স্নেকের ব্যাপারে বলা হচ্ছে। নিউরোনা স্নেক এগুলোকে ফিমেল ডেভিল বলা হয়, অর্থাৎ জাপানিজরা এটাকে উরবান লেজেন্ডস বলে। ডিওক লোকটার উপর মায়া করে সে পার্কের দাদার কবরের ওখানে যায়। অনেকটা খোঁচাখুচি করার পর ওই সাপটার দুখণ্ড হয়ে যাওয়া শরীর সে খুঁজে পায়, যেটা দেখে সে আটকে ওঠে। দাওটা মাটির এক জায়গায় লাগলে ডিওক অনুভব করে একটা শক্ত কিছু বাজছে। পার্কের দাদার কবরে সেই জায়গাটা আবার সে খোঁড়া শুরু করে। খুঁড়তে খুঁড়তে বেরিয়ে আসে একটা অদ্ভুত বিশাল বড় একটা কফিন। ডিওক সঙ্গে সঙ্গে ফোন করে বাকিদের জানায়। হারিম বঙ্গিলরা চলে আসতেই তারা দেখতে পায় একটা 10 ফুট উঁচু কাটা তারে জড়ানো একটা গায়ে হিম দেওয়া কফিন। কফিনটা সবাই মিলে উপরে তুলতে ওখানে থাকা সব শিয়ালগুলি দৌড়ে পালিয়ে যায়। ওদের সবার একটাই প্রশ্ন, এই কফিনটা কি কোনো মানুষের নাকি অন্য কিছুর? ওরা কোনো রকম কফিনটা গাড়ির সাথে বেঁধে নিয়ে যায় বাঙ্গকষা মন্দিরে। মন্দিরের পাশের বার্ন হাউসের চাল আর ঘোড়ার রক্ত দিয়ে কফিনটার চারপাশে ছড়িয়ে দেয়, কারণ ওরা বুঝতে পেরেছে এটা কোনো সাধারণ মানুষের কফিন হতে পারে না। তারা ওখানে ডেকে নিয়ে আসে পার্কের ফুপিকে, আর তার বাবার কবরের সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে বেরিয়ে আসে অজানা কিছু তথ্য। সে বলে যে সন্ন্যাসী তার বাবাকে কবর দিয়েছে গিয়ে শুনে সে আসলে কোরিয়ান না, বরং একজন জাপানিজ। তার আসল নাম জুনজি মারায়ামা। শুনেছি তার কোরিয়ার ভৌগোলিক অবস্থানের ব্যাপারে ব্যাপক জ্ঞান আছে, তবে আমি জানি না উনি আমার বাবার কবর এরকম ভয়ানক জায়গায় কেন দিয়েছে। আমার বাবা যদি আসলেই জাপানি সৈনিকদের পক্ষ নিয়ে থাকে তাহলে উনি কেন আমার বাবার সাথে এরকম প্রতিশোধ দিল? রাতে সবাই খেয়ে সেই মন্দিরের ঘরেই ঘুমিয়ে পড়ে। হারিম রাতের বেলা গাড়িতে বসে তার মৃত্যু দাদির আত্মার সাথে কথা বলছে। হারিম এরকম সুপার ন্যাচুরাল পাওয়ার ইউজ করে যে কোনো আত্মার সাথেই কথা বলতে পারে। মধ্যরাতে হঠাৎই বঙ্গিলের ঘুম ভেঙে যায়। সে চোখ খুলতেই দেখে মন্দিরের পূজারী তার বুকের উপরে দাঁড়িয়ে আছে আর বীর বীর করে বলছে, ওই লোকগুলো আমার কলিজা ছিঁড়ে নিয়েছে। লোকটাকে দেখে মনে হচ্ছে সে বেশ আহত। বারবার একই কথা বলে যাচ্ছে। বঙ্গিল কিছু মন্ত্র পড়ে হুট করে উঠে বসতেই দেখে কেউ তার বুকের উপরে নেই, কিন্তু তবুও তার সন্দেহ যায়নি। তাই একাই বেরিয়ে পড়ে বার্ন হাউসটা চেক করার জন্য। তার আগে সে দেখে মন্দিরের পূজারী তার রুমে নেই। তখন তার সন্দেহ আরও বেড়ে যায়। তখন সে দেখে বার্ন হাউসের দরজা লাগানো। তখনই সে শুনতে পায় খামারে থাকা শুকরগুলো জোরে জোরে চিল্লাচ্ছে। খামারের জানালায় ফাঁক থাকার কারণে বঙ্গিল যা দেখতে পায় তার দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে 10 ফুট উঁচু একটা মানব দেহের মতো মন্দিরের লোকটার মাথা ছিঁড়ে খেয়ে ফেলে। বঙ্গিল দৌড়ে গিয়ে হারিমকে ডেকে নিয়ে আসে। বার্ন হাউসের দরজা খুলে ওরা দুজন ভয়ে স্তব্ধ হয়ে যায়, কারণ কফিনের ঢাকনাটা খোলা ছিল। ওরা বুঝতে পেরেছে এই কফিন থেকে কোনো একটা জন্তু বেরিয়ে এসেছে। বঙ্গিল বাকিদের ডাকতে চলে যায়। হারিম তখন লক্ষ্য করে কফিনের ভেতর একটা জাপানি সৈনিকের হেলমেট। তখনই শুনতে পেল ভারী পায়ে কে যেন খামারের দিকে এগিয়ে আসছে। হারিম ভয়ে স্তব্ধ হয়ে যায়। দেখা যায় এক 10 ফুট লম্বা মানব দেহের মতো দেখতে একটা দানব। দানবটা দরজার সামনে এসে দাঁড়ায়। ভয়ানক কণ্ঠে বলে উঠল, কে রে, ভেতরে কি কোনো মানুষ আছে? আমি আমার ফেলে রাখা হেলমেটটা নিতে এসেছি। হারিম মাথা নিচু করে বসে পড়ে আর কাপা গলায় বলে, আমি মানুষ না, আমি আপনার দাস। ভয়ানক কণ্ঠ যেন আবার বলে ওঠে, তাহলে তো তুমি আমার জন্য মাছ আর মিষ্টি তরমুজ নিয়ে এসেছো। পরক্ষণে দানবটা তার কাটা মাথা হারিমের দিকে ছুঁড়ে মারে। দানবটা বুঝতে পারে হারিম মানুষ। হারিম এক দৌড় দিয়ে খামার থেকে বেরিয়ে আসতে বঙ্গিল হারিমকে বাঁচাতে দানবের পেটে একটা রড ঢুকিয়ে দিতে চায়, কিন্তু রডটা দানবের পেট ছেদ করে ওপাশে যায় না। অবশেষে দানবের চেহারাটা তারা দেখতে পেল। কি ভয়ানক এক বিভৎস চেহারা। দুজনে ভয়ে স্থির হয়ে যায়। দানবটা বঙ্গিলের মুখ চেপে ধরে আর তার পেট থেকে মাংস ছিঁড়ে ফেলে। পরক্ষণেই বঙ্গিল জ্ঞান হারায়। দানবটা ধীরে ধীরে এগিয়ে আসে হারিমের দিকে আর হঠাৎই থেমে যায়। দেখে হারিম বসে আছে মং পাগোডার উপরে। পাগোডা অফ মং মূলত বুদ্ধিস্টাম ধর্মের মানুষেরা তাদের প্রেতাত্মা থেকে বাঁচানোর ভগবান মনে করে। দানব এটা দেখে কিছু মন্ত্র পড়ে আগুনের গোলায় পরিণত হয়ে আকাশে গোল গোল ঘুরতে থাকে। ওই সময় হারিম কিছু ভীষণ দেখতে পায়। কিছুক্ষণ গোল গোল ঘুরে দানবটা পার্কের দাদার কবরের দিকে চলে যায়। পরের দিন সকালে সবাইকে হসপিটালে ভর্তি করা হয়। বঙ্গিলের অবস্থা খুব একটা ভালো নেই। ডিওক আর জিওনের উঠেছে প্রচণ্ড জ্বর। আরেকদিকে টিভিতে খবর ছড়িয়ে পড়েছে মন্দিরের পূজারীকে কোনো এক বন্য প্রাণী মেরে ফেলেছে। ডিওক আর হারিমের কালকের ঘটনার পর বেশ চিন্তিত দেখা যাচ্ছে। হারিম বলে ওটা কোনো আত্মা ছিল না, কারণ আত্মাদের কোনো আকার থাকে না, আর কোনো শরীর হয় না, আর কোনো ছায়াও পড়ে না। ওটা একটা অশুভ শক্তি।
ওইদিকে ডাক্তারেরা জানায় বঙ্গলের অবস্থা খুব একটা ভালো নেই, তাকে বড় কোনো হসপিটালে নিয়ে যেতে বলেছে, কারণ তার সার্জারির প্রয়োজন। ডিওক তখন নিজেকে দোষারোপ করে, সে ভাবে তার জন্যই এসব হয়েছে, তাই সে সিদ্ধান্ত নেয় তার এই ভুলের প্রায়শ্চিত্ত নিজেই করবে। নিজেই একা বেরিয়ে পড়ে বাঙ্গুকষা মন্দিরের উদ্দেশ্যে। সে পুরো মন্দির তন্ন করে খুঁজে একসময় একটা পুরনো ডায়েরি খুঁজে পায়। ওইদিকে হারিম নিজের বোনদের ডেকে হসপিটালে কিছু রিচুয়াল করে, কারণ সে বুঝতে পেরেছে বঙ্গিলকে ওই দানবটা পজেস্ট করে রেখে। একসময় বঙ্গিল রহস্যজনকভাবে হেসে ওঠে আর বলে তার প্রভু হাজারো মানুষ মেরে দেবতা রূপে ফিরে আসবে। এদিকে ডিওক পার্কের দাদার কবর খুঁড়ে দেখতে পায় সেই দানবটা ওই কবরের নিচে শুয়ে আছে। অবশেষে ডিওক বুঝতে পেরেছে এসব কাহিনীর আসল রহস্য কি। সে বলে পার্ক মৃত্যুর আগে বলে গিয়েছিল দ্য ফক্স কার্স অফ দ্য টাইগার ওয়েস। ফেংসুইর মতে কোরিয়ার ভূমির মানচিত্র হুবাহু বাঘের মতোই দেখতে, আর পার্কের দাদার কবরের উপর যে পাথরটা ছিল ওটাই কিছু নাম্বার ছিল, এটা অক্ষাংশ আর দ্রাঘিমাংশকে বোঝায়। আর এরকম সেম নাম্বার বাঘের পিঠেও আছে। 1910 থেকে 1945 সাল পর্যন্ত জাপান কোরিয়াকে শাসন করেছিল। জাপানের ওই জেনারেল কোরিয়ার এই শহরটাকে শাসন করত, আর এই জেনারেল ছিল প্রচণ্ড অত্যাচারী এবং তার অত্যাচার সহ্য করতে না পেরে স্থানীয় লোকেরা মিলে তাকে হত্যা করে। শুধু তাই না, তারা ফেংসুইর বিদ্যা ব্যবহার করে কিছু মন্ত্রপুত রড সেই কবরে পুঁতে রাখে, যাতে তারা আত্মা কোনোদিন মুক্তি না পায়। আর পার্ক যাদের চোর ভাবছিল তারা আসলে কোরিয়াকে বাঁচানোর জন্যই লড়াই করছিল। তারা সবাই মিলে অভিশপ্ত কিছু রড সেখানে পুঁতে রেখেছিল, তবে শেষ একটা রড কখনোই খুঁজে পাওয়া যায়নি। দ্য ফক্স কার্স অফ দ্য টাইগার ওয়েস কথার অর্থ দাঁড়ায় শিয়াল বাঘের পেটে ছুঁড়ে মেরেছে। এটার মানে এই দাঁড়ায় বাঘের মতো দেখতে কোরিয়ার মানচিত্রতে দ্য ফক্স মানে শিয়াল জাপানের সামান লোহার কিছু অভিশপ্ত রড পুঁতে রেখেছিল, এবং সেই দানবটা এই রডটাকে রক্ষা করার জন্য এই কবরের নিচে শুয়ে থাকে পাহারাদার হিসেবে। হারিম তখন বলে বঙ্গিলের শরীরে কোরিয়ান মন্ত্র পড়ার ট্যাটু আছে, এই কারণে হয়তো দানবটা বঙ্গিলকে প্রাণে মারতে পারেনি। সুতরাং বঙ্গিলকে বাঁচাতে আর ওখানকার স্থানীয় মানুষদের বাঁচানোর জন্যই ওই দানবটাকে শেষ করতে হবে আর ওই রডটাকে খুঁজে বের করতে হবে। তো প্ল্যান অনুযায়ী বঙ্গিলকে হারিমের বোনের সাথে রেখে হারিম, ডিওক আর জিউন যায় পার্কের দাদার সেই কবরের জায়গায়। ওরা তিনজন কোরিয়ার কিছু মন্ত্র পড়া টেম্পোরারি ট্যাটু করে আছে, যাতে ওই দানবটা তাদের বেশি ক্ষতি করতে না পারে। তো এখন অপেক্ষা শুধুমাত্র রাত হওয়া। তারা কবরের ভেতরে আর জঙ্গলের চারপাশে মাছ ছিটিয়ে রাখে। তাদের প্ল্যান ছিল হারিম কিছু কৌশল ব্যবহার করে ওই দানবটাকে নিজের মায়াজালে আটকে রাখার চেষ্টা করবে, আর এই সুযোগে ওরা দুজন কবর খুঁড়ে ওই লোহার রডটা বের করবে আর সেটাকে ঘোড়ার রক্ত দিয়ে ধুয়ে ফেলবে। রাত হলেই মাছের গন্ধে দানবটা বেরিয়ে আসে আর হারিমের পিছন নিতে শুরু করে। দানবটা বেরিয়ে পড়লেই ওরা দুজন কবর খোঁড়া শুরু করে, তবে অনেক খোঁড়ার পরও তারা দুজন কোনো রড খুঁজে পাচ্ছিল না। এদিকে হারিমের পক্ষেও এই দানবটাকে আটকে রাখা সম্ভব হচ্ছে না। দানবটা হারিমকে মারতে আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসতে হারিমকে বাঁচাতে চলে আসে তার মৃত্যুদাদির আত্মা। তবে এই দানবটা কিছু করতে পারে না, কারণ সে শুধুমাত্র মানুষদের থেকে কবরকে রক্ষা করে। হারিম ওখান থেকে দৌড়ে চলে আসছিল, তখনই তার দেখা হয় জীবনের সাথে। তখন সে জানায় তারা কোনো রড খুঁজে পায়নি ওই কবরের ভেতর, আর তখনই দেখা যায় ওই দানবটা আগুনের গোলা হয়ে ফিরে যাচ্ছে ওই কবরের দিকে। কিন্তু এখনও ডিওক সেখানেই রয়েছে, তার মানে তার প্রাণ ঝুঁকিতে রয়েছে। ডিওক দেখে ওই আগুনের গোলাটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ওরা দুজন তাকে উঠে আসতে বলে, কিন্তু ডিওক এখনও কবরের ভেতরেই রয়েছে। দানবটা ডিওকের পিঠে হাত রেখে বলে, তুই কি আমার দাস হতে চাস নাকি তোর কলিজাটা দিতে চাস? দানবটা তার হাতের নখ ডিওকের পেটের ভেতরে ঢুকিয়ে দেয়। হারিম ডিওককে বাঁচানোর জন্য মন্ত্র পড়া ঘোড়ার রক্ত ঢেলে দেয় দানবের গায়ে। দানবটার পুরো শরীর জ্বলতে শুরু করে। ওরা নিচে নেমে ডিওককে ধরতে গেলেই পরক্ষণে দানবটা সোজা হয়ে দাঁড়িয়ে ওদের দুজনের গলা তুলে ধরে। তখনই হারিম কিছু ভীষণ দেখতে পায়, আর এই বিষয়ের সাথে আমরা বুঝতে পারি এই দানবটার আসল রহস্য। সেকিগাহারা যুদ্ধের সময় জাপানি সামান একজন জাপানি জেনারেলের মাথা কেটে তার পুরো শরীরের মধ্যে বিভিন্ন বন্যপ্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ সেলাই করে 10,000 কোরিয়ানদের রক্তে ভাসা কাটানা জেনারেলের শরীরের ভেতরে ঢুকিয়ে দেয়। তার মাথা সেলাই এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেলাই করে তাকে জীবন্ত অবস্থায় মাটির নিচে পুঁতে দেয়। তার মানে ওই যে শেষ শটটা যেটা আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি, সেটা অন্য কোথাও না, বরং এই দানবটার শরীরের ভেতরেই। এই কারণে তারা মাটির নিচে কোনো রড খুঁজে পায়নি। আর ঠিক এই কবরের নিচে পার্কের দাদাকে কবর দেওয়া হয়। কে শুনে সন্ন্যাসী জানতো পার্কের দাদা একজন বড় মাপের মানুষ হওয়ার কারণে তার কবর কেউ খুলতে আসবে না। আর যখনই ওরা পার্কের দাদার কবরটা খোলে, তখন মাটির নিচে কিন্তু একটা সাপ বেরিয়ে এসেছিল, সেটাকে নিউরোনা বলা হয়। আর যেই কারণে এই দানবটা এত শক্তিশালী সেটা হচ্ছে ফেংসুইয়ের বিদ্যা অনুযায়ী 5টা জিনিস এই দানবটাকে গার্ড করে।
সেই 5টা জিনিস হলো মাটি, পানি, আগুন, ধাতু এবং মেটাল। তো 5টা জিনিস যখন 5 ভাগে ভাগ হয়ে যায় তখনই এই দানবটা জেগে ওঠে। পরক্ষণেই সবকিছু ডিয়ক বুঝে ফেলে এবং কোরাল দিয়ে দানবটার পায়ে আঘাত করে। তখনই ওদের দুজনকে ছেড়ে দেয়। রাগে থাকা দানব হাত দিয়ে ডিয়কের পুরো মাথা চেপে ধরে, কিন্তু ততক্ষণে দানবটাকে ঘায়েল করার উপায় ডিয়ক বুঝে যায়। দানব তার শরীরের ভেতরে যেহেতু ওই রডটা ঢোকানোই আছে, তো তাই তার শরীরের ভেতরে মেটাল রয়েছে এবং সে যেখানে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে মাটি। আগুন তো এমনিই জ্বলছিল, কারণ তারা যখন ঘোড়ার রক্ত ওই দানবটার গায়ে ঢেলে দেয় তখন তার শরীর আগুনে জ্বলছিল, বাকি থাকলো শুধু রক্ত। কোরালের দানবটার রক্ত লেগে থাকায় আর ওই 5টা জিনিস যখন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, ডিয়ক তখন নিজের সর্বশক্তি ব্যবহার করে ওই কোরাল দিয়ে বারবার ওই দানবটার গায়ে আঘাত করে। এক পর্যায়ে সজোরে আঘাত করে দানবটাকে 2 টুকরো করে ফেলে, আর ওখানেই শেষ হয়ে যায় দানবটা। আহত থাকা ডিয়ক মাটিতে লুটিয়ে পড়ে। অবশেষে এই অভিশাপ আজীবনের জন্য মুক্তি হয়ে গেল। আর ডিয়ক পেরেছে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে। সে নিজের হাতেই শেষ করেছে দানবটাকে। আর একদিকে বঙ্গিলও ওই অশুভ আত্মার হাত থেকে মুক্তি পায়। আহত থাকায় ডিয়ককে তারা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যায়, তবে তার তেমন কোনো গুরুতর ক্ষতি হয়নি। বীরের মতোই সুস্থ হয়ে ওঠে। আর তার মেয়ের বিয়ে দেখানোর পর শেষ হয়ে এই মুভির কাহিনী। তো এই হলো পুরো মুভির কাহিনী। আপনাদের কাছে কেমন লেগেছে মুভিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন।